তো হুমায়ুনের পরে যে সিংহাসনে বসে মুঘল সে হচ্ছে আকবর। আকবর হচ্ছে হুমায়ুন আর হামিদা বানু বেগমের পুত্র। সে অমরকোট দুর্গে 1542 সালে জন্মগ্রহণ করেন। তো তো আকবরের করোনেশন হয় হচ্ছে কালানুর দুর্গ, সেটা হচ্ছে যখন তার 14 বছর বয়স, এই সময় আকবরের করোনেশন হয়। আচ্ছা, আকবরের রাজত্ব হচ্ছে 1556 থেকে 1605 সাল অব্দি। আকবরের প্রকৃত নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবরের জীবনের যে প্রথম যুদ্ধ সেটা হচ্ছে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেটা কিনা হিমুর সাথে আকবর ওরফে বৈরাম খাই বলা যেতে পারে, এই কিনা আকবরের গার্জেন ছিল, তার সাথে হিমুর যুদ্ধ হয় 1556 সালে এবং তাতে আকবর জয়লাভ করে। তো আকবরের যুদ্ধগুলো একবার আমি পরপর বলে দিই। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ ভার্সেস হিমু। 1564 সালে গন্ডোয়ানার দুর্গ জয় করে। মেন যার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল সে হচ্ছে রানী দুর্গাবতী। 1568 সালে চিতোর দুর্গ জয় করে রানা উদয় সিংহের কাছ থেকে। 1576 সালে, এটা সব থেকে ইম্পর্টেন্ট আর একটা যুদ্ধ, সেটা হচ্ছে হলদিঘাটের যুদ্ধ রানা প্রতাপের সাথে। এবং 1591 সালে খানদেশের যুদ্ধ আলী খান বলে একজনের সাথে ছিল। আর আকবরের জীবনে যদি শেষ যুদ্ধ বলতে হয় সেটা হচ্ছে 1601 সালে অসিরগড় দুর্গ জয়। এটা হচ্ছে মিরন বাহাদুর খান বলে একজন ছিল, তার বিরুদ্ধে আকবরের এই যুদ্ধ হয়। তো এর মাঝে একটুখানি বলে রাখি, হিমুকে বলা হচ্ছে শেষ হিন্দু রাজা অফ দিল্লি। তো হিমু একটা টাইটেল ছিল, সেটার টাইটেল হচ্ছে বিক্রম। 1556 সালে হিমুকে আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধ পরে দিতে পারে। আচ্ছা, তো 1560 সাল নাগাদ বৈরাম খাঁ মারা যায়। বৈরাম খাঁ মারা যান হচ্ছে মুবারক খান বলে একজন আফগানের কাছে, সে মারা যায়। আর একটা কথা বলে দিই যে 1576 সালে যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল সেখানে মোগলদের পক্ষে যুদ্ধ করেছিল হচ্ছে রাজা মান সিং এবং আশফ খাঁ, এই দুজন। 1568 সালে যে চিতোর দুর্গ জয় করে রানা উদয় সিং, সেই মেবারের রানা উদয় সিং ছিল হচ্ছে সিসোদীয় বংশের একজন রাজা। তো এই প্রশ্নটা একবার পেয়েছিলাম আমি যে উদয় সিং হচ্ছে কি সিসোদীয় বংশের রাজা, এটা দেওয়া থাকবে নিতে। আচ্ছা, এর মাঝেও আকবর অনেকগুলো জায়গা সে জয়লাভ করে। সেটা হচ্ছে 1561 সালে মালবা জয় করে বাজ বাহাদুরের কাছ থেকে। তারপরে হচ্ছে 1572, সেটা কিনা সব থেকে ইম্পর্ট্যান্ট, গুজরাট সেই সময় খুব শক্তিশালী ছিল, তো গুজরাট জয় করে আকবর। পৃথিবীতে বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করে। তাছাড়া 1586 সাল নাগাদ কাশ্মীর জয় করে আকবর এবং 1593 সালে সিন্ধু প্রদেশ জয় করে এবং 1599 সালে চাঁদ বিবি অফ আহমেদনগর তাকেও পরাজিত করে। এই যুদ্ধগুলো পরপর নোটসে বলা থাকবে, বা শুনে নিলে তাতেও মনে থাকবে। আর শেষ যুদ্ধ হচ্ছে অসিরগড় 1601। তো এইগুলো গেল যুদ্ধের কথা। যুদ্ধ ছাড়াও যেগুলো সে করেছিল, সে বুঝেছিল যে রাজপুতদের সাথে ভালো ব্যবহার না করতে পারলে তার মুঘল সাম্রাজ্য টিকিয়ে রাখা দেওয়া হয়ে যাবে। তার জন্য সে, সবাই জানি আমরা, যে রাজপুতদের ক্ষেত্রে বিবাহ বন্ধনে সে আবদ্ধ করে 1584 সালে তার নিজের পুত্র সেলিমের সাথে ভগবান দাসের মেয়েরও বিবাহ দেন। এবং এইসব অ্যাক্টিভিটিগুলো দিয়ে বোঝা যায় যে মুঘল আর রাজপুতদের মধ্যে একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছিল। কিন্তু মেবারের ক্ষেত্রে একটু আকবরের অসুবিধা হয়, সেটা সে শেষ পর্যন্ত মেবারের কোনো ইয়ের সাথে আর কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সে পারে। এইবার আকবরের সম্বন্ধে যেটা আমি বলবো সেটা হচ্ছে নবরত্ন। তো নবরত্ন এর আগে গুপ্ত পিরিয়ডে আমরা দেখেছি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে নবরত্ন ছিল, তেমন আকবরেরও নবরত্ন ছিল। তো এই নবরত্নের নামগুলো একটু জানতে হবে, তারা কী কী করেছিল সেগুলোই বলছি। তো প্রথম হচ্ছে
আব্দুল রহিম। এই আব্দুল রহিমকে খানে খানান টাইটেল আকবরই দেয়। এর আগেই বলেছি সে বাবরনামাকে পার্সিতে অনুবাদ করে। তারপর হচ্ছে যে ছিল সে হচ্ছে আবুল ফজল, যে কিনা আকবরনামা বা আইনি আকবরই রচনা করেন। তারপর একজন ছিল সে হচ্ছে বীরবল, একজন ব্রাহ্মণ, সেও এই নবরত্নের মধ্যে ছিল। তার প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। এই বীরবল ইউসুফজাই ট্রাইব ছিল একটা পাঞ্জাবের দিকে, সেই ইউসুফজাই ট্রাইবের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যায়। তারপরে ছিল পোয়েট, যে ছিল ফৈজি, আকবরের কোর্ট পোয়েট। সে লীলাবতী বলে একটা ইয়ে ছিল আর কি, সেটাকে পার্সিয়ানে ট্রান্সলেট করে। তারপর ছিল হামিম হুমান বলে একজন, সে ছিল শিক্ষা ব্যবস্থাটার দিকে একটু দেখছে। তারপরে ছিল রাজা মানসিং, কিনা হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপকে পরাজিত করে। তারপর ছিল মৌলা দোপিয়াজা, সে প্রায় হাস্যকৌতুক হিসেবে একজন ছিল। আরেকজন ছিল সঙ্গীতজ্ঞ বা কোর্ট সিঙ্গার যদি বলা যেতে পারে, সে হচ্ছে তানসেন, তাকে আকবর সঙ্গীত সম্রাট বলে উপাধি দেন। আর ছিল টোডরমল, যে কিনা জ্যাপ্তি ব্যবস্থা বা ল্যান্ড রেভিনিউ সিস্টেম প্রচলন করেন। এটা খুবই সে সময় বিখ্যাত হয়েছিল। টোডরমল কিন্তু শেরশাহের আমলেও ছিল, তারপরে আকবরের কাছে আসে এবং পরবর্তীকালে মারাঠাদের এতেও যে জমি ব্যবস্থা আমরা দেখতে পাই, সেখানেও এই টোডরমলের ভাবনা চিন্তা প্রাধান্য পায়। তো জাপ্তি ব্যবস্থা বা দশসালা ব্যবস্থাও বলে অনেক সময়। আচ্ছা, তানসেনের একটা নাম ছিল, প্রকৃত নাম, সেটা হচ্ছে রামতনু পান্ডে, আর সে হচ্ছে গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। এই গেল হচ্ছে আকবরের নবরত্ন। তারপরে যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে আকবর মনসবদারি সিস্টেম স্টার্ট করে হচ্ছে 1575 সালে, এটা কিনা মঙ্গোলিয়ার থেকে অনুপ্রাণিত হয়, মঙ্গোলিয়া দেশের থেকে অনুপ্রাণিত হয়, সেটা নেওয়া হয়েছে। মনসবদারি সিস্টেমের কথা, মনসবদার কথার অর্থ হচ্ছে র্যাঙ্ক বা কি বলবো, র্যাঙ্ক মানে শ্রেণী, যে পরপর পদ আর কি। সেরকমই ছিল আকবরের চারজন মন্ত্রী ছিল, সেটা হচ্ছে মীর বক্সি, যাকে বলা হতো সামরিক বিভাগের প্রধান। তেমন দেওয়ান বা উজির ছিল, যারা রাজস্ব বিষয়গুলোকে দেখাশোনা করতো। তারপর ছিল মীর সামান, যারা কলকারখানা, রাজ পরিবার এগুলো দেখাশোনা করতো। এবং সদর সুদূর বলে একজন ছিল, সেটা হচ্ছে ধর্ম এবং বিচার সংক্রান্ত যেসব ছিল সেইগুলো দেখাশোনা করতো। আচ্ছা, আকবরের যদি রাজস্ব মন্ত্রী বলতে হয় তাহলে কিন্তু হবে টোডরমল। টোডরমল 1582 সালে এই জাতি ব্যবস্থা, যেটা আগে বললাম, সেটাকে তিনি শুরু করেন। ওই জমি জরিপ মানে মাপঝোপ করে এবং জমির প্রকার করে কোনটা ভালো জমি, কোনটা একটু খারাপ জমি, এসব ভিত্তিতেই জাতি ব্যবস্থাটা করা হয়েছিল। দিল্লি, লাহোর, এলাহাবাদ, আগ্রা, পুরো এই জাতি সিস্টেম ছিল। 1575 সালে আকবর ইবাদতখানা ফতেপুর সিক্রিতে নির্মাণ করেন ধর্মীয় আলাপ আলোচনা বা রিলিজিয়াস ডিসকাশন, এক কথা যদি বলা যায়, এর জন্য। ইবাদতখানায় আব্দুল কাদির বাদায়ুনি ছিল, আবুল ফজল ছিল, আরও বিভিন্ন ধর্মের, হিন্দু, খ্রিস্টান, জৈনিজম, জরাথ্রিস্টিয়ানের বিভিন্ন লোকরা এখানে তারা আমন্ত্রণ পেতেন এবং ধর্মীয় আলাপ আলোচনা এখানে হতো। আচ্ছা, তার আগে 1582 সালে আকবর দিন ইলাহি বলে একটা নতুন ধর্ম মত প্রচার করেন আর কি। তো বীরবল প্রথম এই ধর্মটি গ্রহণ করেন। তাছাড়া পরবর্তীকালে আবুল ফজল, ফৈজি এরাও এই আকবরের দিন ইলাহি গ্রহণ করেন। এই দিন ইলাহির কথার মানে হচ্ছে একেশ্বরবাদী, খানিকটা বলতে গেলে হয় ডিভাইন মনোথিজম বলছে। আর সে চেয়েছিল যে সকলের জন্য আর কি সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ সুল ইকুল। তো এগুলো আকবরের প্রত্যেকটা আর কি ভালো ভালো কাজগুলোর মধ্যে পড়ে। সে তাছাড়া 1562 সালে সে স্লেভারি বা দাসত্ব প্রথা অ্যাবলিশ করে। 1563 সালে পিলগ্রিমেজ ট্যাক্স অ্যাবলিশ করে। আর জাজিয়া করও তার পরের বছর 1564 সালে আকবর তুলে দেয়। এবং তাছাড়া আকবরের সেই সময়
ঝাঁকড়া দর্শন বলে একটা জিনিস চালু করেন, অর্থাৎ যারা সাধারণ যেসব লোকজন থাকতো তাদেরকে সম্রাট নিজে এসে একটা সময় সে দর্শন দিতেন, এটাকে বলা হচ্ছে ঝাঁকড়ার দর্শন। এইটা আকবর চালু করে। তাছাড়া যেটা হয় সেটা হচ্ছে আকবর চতুর্থ যে শিখ গুরু ছিল রামদাস, তাকে অমৃতসরে স্বর্ণ মন্দির তৈরি করার জন্য জমিদান করেছিলেন, এটা একটা খুব ভালো জিনিস। আর তাছাড়া 1575 সালে ইংরেজদের হয়ে র্যালফ ফিচ বলে একজন হিস্টোরিয়ান মানে ট্রাভেলার আর কি, সে আকবরের রাজসভায় আসে। আর তাছাড়া বলতে গেলে যেটা হয়, আকবর যেমন আমরা দেখেছি যে সেই সময় তো আর্কিটেকচার একটা বিশাল বড় ভূমিকা ছিল, তো শাহজাহানের যেমন সাদা পাথরের প্রতি টান দেখা যায়, আকবরের তেমন ছিল লাল পাথরের প্রতি টান। তার যে বেশিরভাগ যেগুলো তিনি তৈরি করেন সেগুলো সব বেশিরভাগই লাল পাথরের তৈরি ছিল। তো সেরকমই হচ্ছে আগ্রা ফোর্ট, যেটা আগ্রায় আছে, সেটা লাল পাথরেরই তৈরি, আকবরের সময় তৈরি ছিল। তাছাড়া হুমায়ুন টম্ব, তাজমহল, সেলিম চিশতি টম্ব, এগুলো সবই হচ্ছে গিয়ে আকবরের সময় আর্কিটেকচার হিসেবে বলা যেতে পারে খুব আচ্ছা, এই আকবরের সময় থেকেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে যায় ফার্সি বা পার্সি মোগলদের। আকবর রাজসভায় নবরত্ন থাকলেও তিনি কিন্তু নিজে ইলিটারেট ছিলেন, এটা একটা জিনিস। আর মঈনুদ্দিন চিশতি আজমিরে তার সমাধিস্থলে প্রায়ই আর কি যেতেন আকবর। আর সময় তুলসীদাস, যে কিনা রামচরিত মানস লেখেন, সেও আকবরের সমসাময়িক ছিলেন। তাছাড়া ফৌজি যে ছিল, পঞ্চতন্ত্র, মহাভারত, রামায়ণ, এগুলো সে পার্সিতে অনুবাদ করে। একটা অনুবাদ বিভাগ ছিল আকবরের আমলে, সে তৈরি করেছিল, খুব একটা সুন্দর জিনিস। তো এগুলোকে সব বিভিন্ন যেগুলো আর কি লিটারেচারের জেম বলা মানে সেই সময় ভাবা হতো, সেগুলোকে সেই অনুবাদ করতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, সেরকমই এক সময় ছিল। আর মোটামুটি আর একটা জিনিস হচ্ছে, আকবরের গার্জিয়ান ছিল হচ্ছে বৈরাম খাঁ, আর গৃহ শিক্ষক যদি বলে কোথাও সেটা হবে আব্দুল লতিফ। তো মোটামুটি এই ইনফরমেশনগুলো আকবর থেকে পড়লে আশা করি সুবিধা হবে প্রত্যেকেরই, পরীক্ষায় যদি কিছু আসে।